পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি বাংলার স্বাধীন সুলতানি যুগে 1550 সালের দিকে প্রণীত বাংলার প্রথম মানচিত্রে বিদ্যমান ছিল। তবে এর প্রায় 600 বছর আগে 953 সালে আরাকানের রাজা এই অঞ্চল অধিকার করেন। 1240 সালের দিকে ত্রিপুরার রাজা এই এলাকা দখল করেন। 1575 সালে আরাকানের রাজা এই এলাকা পুনর্দখল করেন এবং 1666 সাল পর্যন্ত অধিকারে রাখেন। মুঘল সাম্রাজ্য 1666 হতে 1760 সাল পর্যন্ত এলাকাটি সুবা বাংলার অধীনে শাসন করে। 1760 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এলাকা নিজেদের আয়ত্তে আনে এবং সেই ধারাবাহিকতায় 1860 সালে এটি ব্রিটিশ ভারতের অংশ হিসেবে যুক্ত হয়। ব্রিটিশরা এই এলাকার নাম দেয় চিটাগাং হিল ট্র্যাক্টস বা পার্বত্য চট্টগ্রাম। এটি চট্টগ্রাম জেলার অংশ হিসেবে বাংলা প্রদেশের অন্তর্গত ছিল। 1947 সালে এই এলাকা পূর্ব পাকিস্তানের অংশ হয়। পার্বত্য চট্টগ্রাম জেলায় যেসব পাহাড়ির বসবাস তারা মূলত দুই ভাগে বিভক্ত। খাইংথোয়া বা নদীর সন্তান, যাদের মূল পূর্বসূরি বাংলার বাইরে। এরা বাংলার বাইরে প্রাচীন কোনো ভাষায় কথা বলে, আর ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানের দিক থেকে এরা বৌদ্ধ ধর্মের অনুসারী। এই শ্রেণীর জনগোষ্ঠী হল চাকমা। আর তংসা বা পাহাড়ের সন্তান, যাদের মূল পূর্বসূরি হচ্ছে মিশ্র। এরা এই অঞ্চলের আদি বাসিন্দা নয়। এরা বিভিন্ন রকমের আলাদা ভাষায় কথা বলে এবং সভ্যতার বিচারে খাইংথুদের অনেক পিছিয়ে রয়েছে। এই শ্রেণীর প্রধান জনগোষ্ঠী হিসেবে আছে টিপরা, লুসাই বা কুকি, যাদের আবার অনেক ছোট ছোট উপদল আছে। খাইংথা এবং তংসা দুটি শব্দই পার্বত্য চট্টগ্রামের বাইরের। খায়ুং অর্থাৎ নদী আর তং অর্থ পাহাড়। থা অথবা সা এর অর্থ হচ্ছে সন্তান। সাধারণ পাহাড়ি বোঝানোর জন্য এগুলো বলা হয়। এর বাইরে যেসব গোষ্ঠী এখানে বাস করে তাদের বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে। এদের ভাষা বা জীবনধারা কোনো নির্দিষ্ট সামঞ্জস্য নেই। প্রতিটি গোষ্ঠীর ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। বাঙালিরা পাহাড়িদের দুটি ভাগে ভাগ করে থাকে। একটি হচ্ছে বন্ধুভাবাপন্ন, যারা চট্টগ্রাম জেলার সীমান্ত এলাকার বেশ কাছাকাছি বাস করে, এদের বলা হয় জুম। আর বন্ধুভাবাপন্ন নয় এমন সব বাকি পাহাড়ি গোষ্ঠী, যাদের প্রায় এক নামে কুকি বলে চালানো হয়। ভাষার পার্থক্যের কারণে এরা বাঙালিদের কাছে একেবারেই বোধগম্য নয়। পার্বত্য চট্টগ্রামের অধিবাসী বিষয়ে 1869 সালে প্রকাশিত রিপোর্টে চট্টগ্রামের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট ক্যাপ্টেন টমাস হার্বার্ট লেউইনের মতে, চট্টগ্রামের পাহাড়ি বসবাসকারী মানবগোষ্ঠীর বেশিরভাগই নিশ্চিতভাবে 2 পুরুষ আগে আরাকান অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে এসেছে। আসলে 1824 সালে বার্মার অর্থাৎ বর্তমান মিয়ানমারের যুদ্ধে শরণার্থী হিসেবে এরা পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে এখানে এসেছিল। শস্য সুফলা আরাকানের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক সাম্রাজ্যে অন্তর্ভুক্তির মাধ্যমে এই যুদ্ধের শেষ হয়। পার্বত্য চট্টগ্রামে 12টা ভিন্ন জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় বাস করে। এদের বেশিরভাগই 16 থেকে 19 শতকের মাঝামাঝি সময় এই অঞ্চলের বাইরে থেকে পার্বত্য চট্টগ্রামে এসে বসতি স্থাপন করে। ধারণা করা হয় সবচেয়ে আগে আসে চাকমা সম্প্রদায় এবং পাহাড়ি অঞ্চল অতিক্রম করে এসে 16 শতকের মধ্যেই তারা চট্টগ্রামের সমতল ভূমি থেকে শুরু করে সমুদ্র তীরবর্তী এলাকায় বাস করতে থাকে। সেই সময় স্থানীয় বাংলাভাষীদের সাথে জমি নিয়ে চাকমা সম্প্রদায়ের নিরন্তর ঝামেলা লেগেই থাকত। তাই একসময় চাকমাদেরকে সরে গিয়ে পাকাপাকিভাবে পাহাড়েই আশ্রয় নিতে হয়। পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা শুধু অর্থনৈতিক কারণে অভিবাসনের ফলেই ঘটেনি। পার্বত্য চট্টগ্রামে ছিল 3টি বৃহৎ আঞ্চলিক শক্তির মিলনস্থল। আরাকান, ত্রিপুরা আর বাংলার শাসকরা এক এক সময় এই অঞ্চলের কর্তৃত্ব কিংবা শাসনভার গ্রহণ করেছেন। 1947 সালে পাকিস্তান আর 1971-এর স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। এর ফলে এই অঞ্চলের রাজনৈতিক আর আইনগত কাঠামো নানা পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে গেছে। 18 শতকের শুরুতে মুঘল প্রশাসন পার্বত্য চট্টগ্রামের সমতল অঞ্চলে কর আরোপ করে। সেই সাথে পার্বত্য চট্টগ্রামের সাথে বাণিজ্যের উপরও কর ধার্য করে। সেই সময় কর আদায়ের জন্য পার্বত্য চট্টগ্রামে কর সংগ্রহকদের বসতি গড়ে ওঠে, যারা স্থানীয়দের কাছ থেকে কর হিসেবে তুলা সংগ্রহ করে মোগল প্রশাসনের ভাণ্ডারে পৌঁছে দিত। এভাবেই মোগলরা তাদের রাজনৈতিক সীমানার বাইরে হলেও পার্বত্য চট্টগ্রামে পরোক্ষ নিয়ন্ত্রণ ও আধিপত্য স্থাপন করে। পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হলে 1789 সালে ব্রিটিশরা তুলার বদলে নগদ অর্থে কর পরিশোধের আইন করে। সেই সময় পার্বত্য চট্টগ্রামে ছিল ব্রিটিশ সাম্রাজ্যের ফ্রন্টিয়ার। সেই সময় টাকার কারবারিরা পার্বত্য চট্টগ্রামে গিয়ে বসতি স্থাপন করতে থাকে, যাদের সবাই ছিল বাংলাভাষী।
ব্রিটিশ শাসনের শুরু থেকেই পাহাড়িদের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় ভাঙন শুরু হয়, ফলে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা দেখা দেয়। এই সময় লুসাই চীন গোষ্ঠী ব্রিটিশদের সাথে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়। ব্রিটিশ আমলে পার্বত্য চট্টগ্রাম সামরিক ব্যবস্থায় নিয়ন্ত্রিত হতে থাকে। 1870 সালে পার্বত্য চট্টগ্রামে প্রতি 96 জন অধিবাসীর বিপরীতে একজন সামরিক সদস্য মোতায়েন ছিল। উচ্চ পদমর্যাদা ও ক্ষমতাসম্পন্ন একজন ব্রিটিশ অফিসার এই সামরিক বাহিনীর কমান্ড বা নেতৃত্বে থাকতেন। তিনি বিভিন্ন বিবাদমান গ্রুপের মধ্যে শান্তি স্থাপন ও ফৌজদারি অপরাধের বিচারের দায়িত্ব পালন করতেন। কর আদায়ের ভার ছিল স্থানীয় গোত্র প্রধানদের হাতেই। এ সময় ব্রিটিশ সামরিক বাহিনীর নিরাপত্তায় বাংলাভাষীদের ব্যাপক অভিশাপভাষণ ঘটতে থাকে। 1892 সালে লুসাই পাহাড়, যা আজকের মিজোরাম, ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হলে ফ্রন্টিয়ার অঞ্চল হিসেবে পার্বত্য চট্টগ্রাম ব্রিটিশদের কাছে তার কৌশলগত গুরুত্ব হারায়। 1892 সাল থেকে ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্যরা পার্বত্য চট্টগ্রাম ছেড়ে মিজোরামে নতুন অধিকৃত অঞ্চল নিয়ন্ত্রণ ও শান্তি স্থাপনের কাজে চলে যায়। 1935 সালে ব্রিটিশ সরকার আইন করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে টোটালি এক্সক্লুডেড জেলা হিসেবে মর্যাদা দেয়। ফলে সমতলের সাথে পার্বত্য চট্টগ্রামের সকল রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হয়। তখন থেকে পার্বত্য চট্টগ্রামের জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী বাংলাভাষীদের বদলে ব্রিটিশদের সাথেই রাজনৈতিক নৈকট্য স্থাপন করে। স্থানীয় প্রধানরা পার্বত্য চট্টগ্রামকে একটি স্বশাসিত প্রিন্সলি স্টেটে রূপান্তরের স্বপ্ন দেখতে থাকেন। উপমহাদেশ থেকে ব্রিটিশদের বিদায়ের পর্বে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের ধারণা ছিল তাদের এলাকা ভারত বা বার্মার অন্তর্ভুক্ত হবে, যে কারণে 1947 সালের 14 আগস্ট পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সর্বত্র পাকিস্তানি পতাকা উত্তোলিত হলেও 15 আগস্ট রাঙামাটিতে ভারতীয় পতাকা এবং বান্দরবানে মিয়ানমারের পতাকা উত্তোলিত হয়। 17 আগস্ট র্যাডক্লিফ রোয়েদাদ প্রকাশিত হলে জানা যায় পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের ভাগে পড়েছে। 21 আগস্ট পাকিস্তানি সৈন্যরা রাঙামাটি ও বান্দরবানে গিয়ে ভারতীয় ও বার্মার পতাকা নামিয়ে পাকিস্তানি পতাকা উত্তোলন করে। পাকিস্তানে অন্তর্ভুক্তির পর 1955 সালে পার্বত্য চট্টগ্রামকে সরাসরি পাকিস্তানের প্রশাসনিক কাঠামোর অধীনে আনা হয়। তবে স্থানীয়দের চাপে পার্বত্য চট্টগ্রামের বিশেষ স্ট্যাটাস বহাল থাকে এবং পার্বত্য চট্টগ্রাম ওই সময় সরাসরি রাজধানী করাচির নিয়ন্ত্রণে শাসিত হতে থাকে। 1958 সালে পাকিস্তানের সামরিক শাসন জারি হবার পর থেকে পার্বত্য চট্টগ্রাম সমতলের বাসিন্দাদের জন্য ব্যাপকভাবে উন্মুক্ত হতে শুরু করে। আনুষ্ঠানিক বাধা থাকা সত্ত্বেও বাংলাভাষীরা পার্বত্য অঞ্চলের খুচরা ও পাইকারি বাজারে ব্যবসা বাণিজ্যে একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে। 1964 সালে পার্বত্য চট্টগ্রামের স্পেশাল স্ট্যাটাস বাতিল করে দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামের সমতলের অধিবাসীদের বসতি স্থাপনে যে আনুষ্ঠানিক বাধা ছিল তা দূর করা হয়। পাকিস্তানি শাসকরা পার্বত্য চট্টগ্রামের জমির প্রলোভন দেখিয়ে সমতলের বাঙালিদের বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু করে। 1947 সালে পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়ি জনসংখ্যা ছিল শতকরা 97 ভাগ, 61 সালে তা কমে 85 ভাগে দাঁড়ায়। পাকিস্তান আমলে 1955 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু হয় এবং 1962 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতাহ ইন্টারন্যাশনাল ইনকোয়ারের 670.6 মিটার দীর্ঘ ও 54.7 মিটার উচ্চতার এই বাঁধটি নির্মাণ করেন। এই বাঁধের পাশে 16টি জলকপাট সংযুক্ত 745 ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্পিলওয়ে রাখা হয়। এই স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে 5,25,000 ঘনফুট পানি নির্গমন হতে পারে। প্রকল্পের জন্য তখন 25 কোটি 40 লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা 48 কোটি টাকা ছাড়িয়ে যায়। কাপ্তাই এলাকার অধিবাসীরা পানি সংরক্ষণের কৃত্রিম বাঁধ নির্মাণের ফলে তাদের বাড়িঘর এবং চাষাবাদযোগ্য জমি হারিয়েছেন। 40,000-এর বেশি চাকমা অধিবাসী এবং প্রতিবেশী দেশ ভারতে চলে যায়। জমি অধিগ্রহণ ওই এলাকায় বিরোধ ও সংঘর্ষের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এছাড়া বাঁধ নির্মাণের কারণে জীববৈচিত্র্য ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। বন্যপ্রাণী এবং তাদের আবাসস্থলও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত বারবার মনে করত পার্বত্য চট্টগ্রামে যে নাগা ও মিজো সংগঠকরা লুকিয়ে আছে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সহায়তায় কাজ করে। ভারতের স্বাধীনতার অব্যাহতি পরবর্তীকালে এর পাল্টা কর্মসূচি হিসেবে পূর্ব পাকিস্তানকে দেশটির রাজনৈতিক মূল অংশ থেকে বিচ্ছিন্ন করার কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে নিজস্ব গোয়েন্দাদের সবুজ সংকেত দেন ভারতীয় নীতি নির্ধারকরা। আরও পরে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর কর্মকর্তা বি রমন এই সম্পর্কে বলেছেন, পূর্ব পাকিস্তান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ISI এর চালানো কার্যক্রমের অবসান ঘটাতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের বাংলাভাষীদের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া এবং বাংলাদেশ নামে একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সহায়তার সিদ্ধান্ত নেন।
ভারতীয় তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতার একটি বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো। এই বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। জেনারেল ওবান ছিলেন এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল। 1962 সালের শেষ দিকে এই ফোর্স গড়ে উঠেছিল। 71 সালে এই জেনারেল ওবানই ছিলেন মুজিব বাহিনীর প্রশিক্ষক। পার্বত্য চট্টগ্রামে চূড়ান্ত অপারেশনের সময় কেবল মুজিব বাহিনী নয়, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স নামের সেই আনকনভেনশনাল বাহিনীকেও ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করায়। এই ফোর্সের দায়িত্ব ছিল পার্বত্য চট্টগ্রামে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম ও নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে বের করা এবং নিশ্চিহ্ন করা। রাঙামাটি ও সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া এই স্পেশাল ফোর্স গড়ে ওঠার সময় সমস্ত আর্থিক, অবকাঠামো ও প্রশিক্ষণ সহায়তা দিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। মুজিব বাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত দেরাদুনে অবকাঠামোর প্রায় সবই CIA-এর সহায়তায় তৈরি হয় মূলত ওই স্পেশাল ফোর্সকে প্রশিক্ষণ দেওয়ার জন্যই। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনীর পার্বত্য চট্টগ্রাম দিয়ে অভিযান শুরু হয় নভেম্বরের শেষে। ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রামকে প্রশাসনিক 3টি সার্কেলে বিভক্ত করে 3 জনকে সার্কেল চিফ হিসেবে নিয়োগ দিয়েছিল। এর মধ্যে চাকমা সার্কেল চিফ রাজা ত্রিদিব রায় মুক্তিযুদ্ধকালে পাকিস্তান সরকারের সমর্থক ছিলেন। বান্দরবান সার্কেলের চিফ অংশু প্রুয়ে চৌধুরী নিরপেক্ষ অবস্থান নেন এবং মং সার্কেল চিফ মং প্রুয়ে সাই মুক্তিযুদ্ধে যোগ দেন। পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে বিভিন্ন মানব গোষ্ঠীর অনেক সদস্য স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে যোগ দেন। তবে রাজা ত্রিদিব রায় এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বিশুদ্ধানন্দ মহাথরর ভূমিকার কারণে এই প্রচারণায় ব্যাপকতা পায় যে স্থানীয় মানবগোষ্ঠীগুলো বাঙালিদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। পাকিস্তান আমলে পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগের বিশেষ অস্তিত্ব ছিল না। 70-এর নির্বাচনে কেন্দ্রীয় পরিষদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী রাজা ত্রিদিব রায় আর প্রাদেশিক পরিষদে অংশু প্রুয়ে চৌধুরী ও মানবেন্দ্র নারায়ণ লারমা। এরা কেউই আওয়ামী লীগের সদস্য ছিলেন না। মানবেন্দ্র নারায়ণ লারমা ছাত্রজীবনে বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ফলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর বিপক্ষে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র প্রতিরোধ ছিল অতি ক্ষীণ। ঠিক এই পটভূমিতে ডিসেম্বরে এই এলাকায় শুরু হয় জেনারেল ওবানের মুজিব বাহিনী ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের অভিযান। ভারতের সঙ্গে যুক্ত বিভিন্ন সীমান্ত পথে মুজিব বাহিনীর সদস্য ও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সদস্যরা ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পানছড়িতে প্রবেশ করে। একদল চাকমা তাদের অভ্যর্থনা জানাতে যায়। এদের জন্য তার একটি খাসিও সঙ্গে নিয়েছিল। মুজিব বাহিনী এবং স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এই সদস্যরা খাসিটি নিলেও অভ্যর্থনাকারী সবাইকে হত্যা করে। এরপর তারা পানছড়ির পাহাড়ি গ্রামগুলোতে হামলা শুরু করে, বাড়িঘরে লুটপাট চালায় এবং আগুন লাগিয়ে দেয়। সামনে যাকেই পায় তাকেই হত্যা করে। সেই সাথে মেয়েদেরকেও ধর্ষণ করে। তাদের হামলার সেদিন পানছড়িতেই 32 জন নিহত হয়। পানছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে তারা 176টি বাড়িঘর জ্বালিয়ে দেয়। 14 ডিসেম্বর তারা 22 জনকে হত্যা করে। নিরস্ত্র বেসামরিক মানুষের উপর উল্লিখিত ধাঁচের আক্রমণ চলে এই সময় পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে এবং তা অব্যাহত থাকে 71-এর 16 ডিসেম্বর পরবর্তী কয়েক সপ্তাহ। 72-এর 15 ফেব্রুয়ারি গড়ে ওঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং আনুষ্ঠানিকভাবে তার প্রায় 1 বছর পরে গড়ে ওঠে এই সংগঠনের সশস্ত্র শাখা শান্তিবাহিনী। শান্তিবাহিনী গড়ে ওঠার অন্যতম তাৎক্ষণিক কারণ ছিল পাহাড়ি গ্রামগুলোকে মুক্তিযোদ্ধাদের, প্রকৃতপক্ষে ভারত নিয়ন্ত্রিত মুজিব বাহিনী এবং স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের তাণ্ডব থেকে রক্ষা তথা শান্তি স্থাপন। মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন 1973-এর নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় সংসদের হাতে গোনা স্বল্প সংখ্যক বিরোধী দলীয় সদস্যদের একজন। তিনি 1970-এর নির্বাচনে প্রাদেশিক পরিষদ সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত হন। সেই সূত্রে স্বাধীনতা পরবর্তী গণপরিষদেও সদস্য ছিলেন। সংবিধান প্রণয়নকালে পরিষদের সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ এবং দলীয় সদস্যদের দ্বারা পার্বত্য চট্টগ্রামের মানবগোষ্ঠীগুলোর জাতিগত স্বাতন্ত্র্যের স্বীকৃতির বিষয়ে লারমার সংসদীয় আবেদন 2 দফা অগ্রাহ্য হওয়ায় তিনি পরিষদ কক্ষ থেকে ওয়াকআউট করে প্রতিবাদ জানান। ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং জেনারেল ওবানের প্রশিক্ষিত মুজিব বাহিনীর দ্বারা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীগুলোর নিগ্রহ এবং তার কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদে তাদের জাতিগত পরিচয়ের বিষয়টি অগ্রাহ্য হওয়ার অভিজ্ঞতা নিয়ে মানবেন্দ্র লারমা ও বীরেন্দ্র কিশোর রোয়াজা এর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে কার্যক্রম শুরু হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির। এই সংগঠনের সামরিক শাখাই হল শান্তিবাহিনী, 1973 সালে যার আনুষ্ঠানিক প্রতিষ্ঠা। এই শান্তিবাহিনীকে মোকাবেলায় শেখ মুজিব ভারতের কাছে সুনির্দিষ্ট সামরিক সহায়তা চেয়েছিলেন। বাংলাদেশ থেকে ভারতীয় সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর একটি ব্রিগেড রেখে দেওয়া হয়েছিল কক্সবাজারে এবং ওই ব্রিগেড 1972 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালিয়ে তবেই দেশে প্রত্যাবর্তন করে।
কক্সবাজারে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের উপস্থিতি গোপন রেখে ৭২-এর ১২ই মার্চ জানানো হয়েছিল বাংলাদেশ থেকে সব ভারতীয় সৈন্য চলে যাচ্ছে। কিছুদিন পর মার্চের শেষে এই বিষয়টি গণমাধ্যমে নিয়ে আসেন তরুণ এক মার্কিন সাংবাদিক। সরকার প্রথমে গণমাধ্যমের ওই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করলেও পরে অধিকতর বিব্রত অবস্থা এড়াতে পূর্বতন ভাষ্য প্রত্যাহার করে নেয়। বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক বয়ানে বরাবরই ১৯৭৬ সালে বাঙালিদের পুনর্বাসনের মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রাম সংকট শুরু বলে ভুলভাবে দেখানো হয় এবং এর সঙ্গে এসএসএফ ও মুজিব বাহিনী কোনো যোগসূত্র দেখাতে মোটা দাগে তারা ব্যর্থ হন। স্বাধীনতার পর বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম ১৯৬৪-তে অবলুপ্ত স্পেশাল স্ট্যাটাস পুনঃপ্রতিষ্ঠা করা হয়নি। অন্য যে কোনো জেলার চাইতে পার্বত্য জেলাগুলোর সরকারি প্রশাসনকে অধিকতর ক্ষমতা প্রদান করা হয়। এর ফলে প্রশাসন এবং পার্বত্য জনসাধারণের মধ্যে পারস্পরিক অবিশ্বাস তৈরি হওয়ার অবকাশ সৃষ্টি হয়েছিল। ১৯৭৫-এর জুন মাসে বাকশাল সরকারের প্রেসিডেন্ট শেখ মুজিব রাঙামাটিতে আসেন এবং হাজার হাজার পার্বত্য অধিবাসীকে শেখ মুজিবের জনসভায় আনা হয় দূর দূরান্ত থেকে। সেই জনসভায় শেখ মুজিব সবাইকে বাঙালি হয়ে গিয়ে মূল ধারায় যুক্ত হওয়ার আহ্বান জানান। এই সময় পাহাড়ি জনগণ সভাস্থল ত্যাগ করে শুরু করে। এটা পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছিল যে কেউই শেখ মুজিবের বাঙালি হয়ে যাওয়ার আহ্বান ভালোভাবে নেয়নি। শেখ মুজিব পাহাড়িদের এই বলে সতর্ক করে দেন যে যদি তারা শান্তিবাহিনীর প্রতিরোধ আন্দোলনে যুক্ত হয় বা সমর্থন করে তবে সবাইকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। এই ভয়ঙ্কর পরিণতির মধ্যেই ছিল সেনাবাহিনী পাঠানো এবং পাহাড়িদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে সেখানে বাংলাভাষীদের অভিবাসিত করা। এরপর থেকে সারা পার্বত্য চট্টগ্রামে সেনা পাঠানো শুরু হলো। দিঘিনালা, রুমা এবং আলীকদমে সেনানিবাস গড়ে তোলা হলো এবং ঘাগড়াতে একটি আনসার ব্যাটালিয়ন নিয়োগ দেওয়া হলো। শেখ মুজিবের আমলেই পাহাড়ে ব্যাপক নিপীড়ন ও গ্রেপ্তার এবং বেপরোয়া খুন ও ধর্ষণ শুরু হলো। গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হলো। পরবর্তীকালে এই নিপীড়ন বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। ১৯৭৪ সালের প্রথম দিকে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রামে পাঠানো হয় এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেনা সদস্যরা স্থায়ীভাবে রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এতে স্থানীয় সার্কেল চিফ বা রাজারা সম্মত না হলেও শেষ পর্যন্ত ৩টি ফ্রি স্টেশন ক্যান্টনমেন্ট নির্মাণের ক্ষেত্রে অসম্মতি জানালেন না। সরকার সিদ্ধান্ত নেয় খাগড়াছড়ির দিঘিনালায় একটি সেনানিবাস স্থাপনের এবং ওই বছরের শেষ দিকে দিঘিনালায় সেনানিবাস নির্মাণের কাজ হাত দেয় মুজিব সরকার। পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েনের পর ভারতীয় সেনাবাহিনীর দেয়া দুটির মধ্যে একটি হেলিকপ্টার দিয়ে পার্বত্য চট্টগ্রামে তল্লাশি চালানো হতো। উল্লেখ্য, মানবেন্দ্র লারমার শ্বশুরবাড়ি ছিল দিঘিনালায়। চাকমা রাজা ত্রিদিব রায় সহ পাহাড়ি জনগোষ্ঠীর একটি অংশ স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সমর্থন ও সহযোগিতা করলেও সংখ্যাগরিষ্ঠ পাহাড়ি জনগোষ্ঠী নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল। যুদ্ধের পুরো সময়কালে পাহাড়ি জনগণের বৃহদাংশ তাদের নির্লিপ্ত ও নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছিল। এদেরই ছোট একটি অংশ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল। কিন্তু যুদ্ধের শেষ ভাগ থেকে শুরু করে সদ্য স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা ও অন্যান্য অস্ত্রধারীরা পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলা শুরু করল। তাদের গ্রামের পর গ্রাম তছনছ ও লুটতরাজ করল। তারা পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রা তছনছ করে দিল যুদ্ধ জয়ের পুরো ডিসেম্বর মাস জুড়ে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে আসল সন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতা শুরু হলো সদ্য স্বাধীন দেশের নতুন সরকারের মাধ্যমে। রক্ষী বাহিনী নামানো হলো এবং তারা পাক বাহিনী সহযোগীদের খুঁজে বের করা ও তাদের লুকানো অস্ত্র গোলাগুলি উদ্ধারের নামে অত্যাচার, নির্যাতন আর ধ্বংস লুটতরাজের এক শেষ করে ছাড়ল। এটা ঠিক যে যুদ্ধের শেষ দিকে পাকিস্তানি বাহিনী পাহাড়ি জনগোষ্ঠী থেকে রাজাগার ও মুজাহিদ বাহিনীতে সদস্য সংগ্রহ করেছিল। কিন্তু রক্ষী বাহিনীর এসব অপারেশনে শত শত নিরপরাধ ও নিরীহ পাহাড়ি নারী পুরুষ নির্মম নিপীড়ন, নির্যাতনের শিকার হয়।